হয়ে গেছে। প্রথমে এমবিবিএস করতে হবে, তারপরে এফসিপিএস করতে হবে, এরপরে হচ্ছে সুপার সাব স্পেশালিটি। তো আমরাও এখন জেনারেলিস্ট হয়ে গেছি। আমরা স্পেশালিস্ট বাট উই আর জেনারেলিস্ট। এখন সাব স্পেশালিটি হচ্ছে ইনফার্টিলিটি, তাহলে আমাকে আরো 3 বছর ইনফার্টিলিটিতে পড়াশোনা করতে হবে। যাই হোক, সেটা আমরা অনেকভাবে কভার করি বাই অ্যাটেন্ডিং ওয়ার্কশপস, বাই ট্রেনিং, ট্রেন্ড আপ বাই আওয়ারসেলভস। আমরা ইনফার্টিলিটি, আমাদের নিজে এত পেশেন্ট বেশি, আমি আগেও বলেছিলাম বাংলাদেশের মতো ওভার পপুলেটেড একটা দেশে ইনফার্টিলিটি ডেফিনেটলি ইজ দ্য ইস্যু। অনেকের হয়তো 5-6টা ছেলে মেয়ে থাকতে পারে, কিন্তু এমন মানুষ আছে যাদের বাচ্চা একেবারেই নাই। তো ইনফার্টিলিটির ডেফিনেশন লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ 18 থেকে 35 ইয়ার্সে হু হ্যাজন্ট conceived after 1 year of unprotected vaginal sexual intercourse can be defined in cause of infertility. এখানে যে কথাগুলো আছে এগুলো সবগুলোরই মিনিং আছে, বাট এই কথাগুলো বলতে হবে, অথবা না বললেও সমস্যা নাই আমাদের দেশের কনটেক্সটে। তো আমরা এটা আসলে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা ডেফিনেশন। তো অনেক পেশেন্ট ইন্টারন্যাশনালি ইনফার্টিলিটিতে ভোগে, যেমন ওদের দেশে লেসবিয়ান আছে, হোমোরা আছে, ওদের ইনফার্টিলিটিটাকে আসলে ইনফার্টিলিটি বলা হয় না, বাট ওদেরকে যেমন টেস্ট টিউব বেবি, আইভিএফ এগুলো করা হয়। অনেক কিছুরই এক্সেপশন থাকতে পারে, কাজে আমাদেরই চিন্তা করতে হবে গ্লোবালি। ইউ আর দ্য সিটিজেন অফ গ্লোবাল কমিউনিটি। তুমি আজকে এখান থেকে এমবিবিএস করে যাচ্ছ, কিন্তু তুমি যে এনএইচএস এ সার্ভ করবে না সেটা তো আমরা বলতে পারি না। সো থিঙ্ক দ্যাট লাইক দ্যাট। Infertility is defined as a failure to conceive within 1 or more year of regular unprotected coitus. পরীক্ষা এতটুকু বললে আমরা খুশি। এখানে দুইটা টার্ম আছে, অনেক সময় এগুলো এমসিকিউ তে দেওয়া হয় অথবা ছোট ছোট ডেফিনিশনে দেওয়া হয়। ফিকান্ডেবিলিটি এন্ড ফিকান্ডিটি। Fecundability is the probability of achieving pregnancy in a single menstrual cycle. এটা যেমন একটা মেনস্ট্রুয়াল সাইকেলে তার প্রবাবিলিটি কতটুকু আছে, এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। কারো হাজবেন্ড যদি বিদেশে থাকে, সে হয়তো 1.5 মাসের ছুটিতে আসবে, তাহলে তার ক্ষেত্রে আমার ফিকান্ডিবিলিটি হিসাব করতে হবে এবং তাকে আমি ওভার ট্রিটমেন্টও দিতে পারি। আবার এন্ডোমেট্রিওসিস ইজ এ ডিজিজ, যে ডিজিজে ফোনটা ধরে বলো যে বিজি আছে, যে ডিজিজে আসলে পেশেন্টদের খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হয়। Endometriosis is a very bad disease, আর infertility is one of the major cause. সেখানেও আমাদের ফিকান্ডিবিলিটিতে আমরা হিসাব করি যে আমরা যদি এই সাইকেলে ওভুলেশনটা দেই, তারপরে সাইকেলে সে কতখানি প্রেগনেন্ট হওয়ার চান্স কতখানি, এটা রিসার্চে ব্যবহার করা হয়। আর ফিকান্ডিটি হচ্ছে ইজ আ প্রবাবিলিটি অফ অ্যাচিভিং এ লাইভ বার্থ। শুধু প্রেগনেন্ট হলে হবে না, আমাদের আইভিএফ সেন্টারে সাকসেস আমরা বলি যে টেক হোম বেবি, বাচ্চা কোলে নিয়ে বাসায় গেল, সেরকম সেন্টারের কয়েকটা নাম বলো, বা সেরকম সেন্টার আইভিএফ এর সেরকম সাকসেস রেট কত। আজকাল 50% হয়, তার মানে 50 আইভিএফ করার পরে 50% মানুষ বাচ্চা কোলে নিয়ে বাসায় যেতে পারবে না, তার মানে ফেইলার আছে। আমরা সোজা কথায় আমরা পজিটিভ দিকগুলোই বলি, সেজন্য ল্যাঙ্গুয়েজ গুলো এরকম। সো ফিকান্ডিবিলিটি হচ্ছে একটা সাইকেলে একটা মহিলার প্রেগনেন্ট হওয়ার চান্স কত, আর ফিকান্ডিটি হচ্ছে যে অ্যাচিভিং লাইভ বার্থ ইন এ সিঙ্গেল সাইকেল। ইনফার্টিলিটি গত ক্লাসে বলেছি প্রাইমারি সাবফার্টিলিটি, সেকেন্ডারি সাবফার্টিলিটি। প্রাইমারি সাবফার্টিলিটি হচ্ছে 10 বছর বিয়ে হয়েছে, কখনো একটা অ্যাবর্শনও হয় নাই বা একটা এমআরও করেনি, দ্যাট ইজ প্রাইমারি সাবফার্টিলিটি। আর সেকেন্ডারি সাবফার্টিলিটি হচ্ছে এইরকম যে কার প্রথম একটা বাচ্চা হয়েছিল, তারপরে সেকেন্ড টাইম থার্ড টাইম দুটো অ্যাবর্শন, এরপরে আর বাচ্চা হচ্ছে না, এরকম হতে পারে। এমনও হতে পারে যে ফার্স্ট টাইম কনসিভ হয়েছিল, তারপরে তার একটা অ্যাবর্শন হয়েছে, দ্যাট ইজ অলসো সেকেন্ডারি সাবফার্টিলিটি। অথবা একটা মহিলা প্রেগনেন্ট হয়েছিল কিন্তু দ্যাট ওয়াজ এ মোলার প্রেগনেন্সি, দ্যাট ইজ সেকেন্ডারি সাবফার্টিলিটি। মানে প্রেগনেন্সি তার হয়েছিল বাট ইট ইজ নট সাকসেসফুল, সেজন্য সেকেন্ডারি সাবফার্টিলিটি আমরা যখন আমরা প্যারাগ্রাফিটা লিখি তখন আমরা বুঝে যাই যে তার প্রাইমারি সাবফার্টিলিটি না সেকেন্ডারি সাবফার্টিলিটি। তাহলে কনসিভ করেছিল কিন্তু তার এখন আর কনসিভ করছে না, দ্যাট ইজ সেকেন্ডারি সাবফার্টিলিটি। তবে এখানে আরেকটা কথা বলে নেই, একটা মহিলার
আগে বাচ্চা বিয়ে হয়েছিল, 5 বছর আগে বিয়ে হয়েছে, ওখানে একটা বাচ্চা আছে। এখন আরেক জায়গায় বিয়ে হয়েছে ডিভোর্সের পরে, এখন তার বাচ্চা হচ্ছে না। তাহলে মহিলার জন্য ওটা সেকেন্ডারি সাবফার্টিলিটি, ঠিক আছে, কিন্তু কাপলের জন্য ইট মে বি প্রাইমারি। দিস ইজ এ শীট, এটা আসলে হিস্ট্রি আমাদের ইনস্টিটিউশনে যেটা, এটা আমি কপি করেছি। এই ধরনের স্ট্যান্ডার্ড শীট কিন্তু আজকাল অ্যাপোলো হসপিটাল বা যে কোনো ইনফার্টিলিটি ইউনিটে থাকে। এবং ইনফার্টিলিটি পেশেন্ট যদি একটা চেম্বারে ঢুকে, সে অনেকখানি সময় নিয়ে নেয়। এখানে পেশেন্টের ডিটেইল হিস্ট্রি থাকতে হবে। পেশেন্ট যেমন অনেক পেশেন্ট আছে, গরিব পেশেন্টও আসে, যে একজন ধরো সিএনজি চালক, তার একটা বাচ্চাও নেই, কারণ তার সে যে পয়সা সে রোজগার করে, সে ফ্যামিলি নিয়ে সে শহরে থাকার উপযুক্ত না। তাহলে তার ফ্যামিলি কোথায় থাকে? গ্রামে থাকে, সে আসছে না, মাসে হয়তো 1-2 বার যেতে পারে। তো কাজে তার ওয়াইফের যখন ফার্টাইল পিরিয়ড ডে 9 থেকে ডে 18 আমরা যেটা বলি, সেই সময় তার যাওয়া হয় না। কাজেই এটা হচ্ছে রিলেটিভ ইনফার্টিলিটি। তো সেই জন্য আমাদের হিস্ট্রি গুলো খুব ভালো করে লিখতে হয়, যে এখানে দেখো লিভিং টুগেদার, ইয়েস নো। আবার হচ্ছে অনেক, একজন হচ্ছে ম্যাজিস্ট্রেট, আরেকজন হচ্ছে ডক্টর, হাজবেন্ড ডক্টর, ওয়াইফ ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট থাকে লক্ষ্মীপুরে, হাজবেন্ড থাকে চিটগাঁয়ে। সেখানেও কিন্তু নট লিভিং টুগেদার, আমরা লিখে রাখি যে হাজবেন্ড এখানে থাকে, ওয়াইফ এখানে থাকে। আর ফ্রিকোয়েন্টলি আমাদের দেশে আছে অ্যাব্রডে থাকে অনেক হাজবেন্ড আছে, কাজে তখন ডেফিনিশন 1 বছর না হলেও তাদেরকে আমরা ট্রিটমেন্ট দেই। কাজে এই হিস্ট্রি গুলো খুব ইম্পর্টেন্ট। এবং কয়টাল প্রবলেম, তারপরে হচ্ছে ম্যারাইটাল যে সমস্যা, তাদের কোনো যে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা, এগুলো আমরা ডিটেল হিস্ট্রি নিই। তারপরে একজন মহিলার হিস্ট্রি নিতে তুমি মেডিসিন, সার্জারি, গাইনি সবখানেই অবস্টেট্রিক হিস্ট্রি, কন্ট্রাসেপটিভ হিস্ট্রি। অনেকে মনে করে ইনফার্টিলিটির হিস্ট্রি নিচ্ছি, সেখানে কন্ট্রাসেপটিভ কি দরকার? এটা ভীষণ প্রয়োজন। কন্ট্রাসেপটিভ অনেক আছে যে হাজবেন্ড নিয়ে আসে, ওর বাচ্চা হচ্ছে না, দেখা গেল ওয়াইফের জড়োয়েতে কপারটি দেয়া আছে, কারণ এটা অথবা কেউ একবার এমআর করতে গেছিল, ওয়াইফও জানে না, তার হেলথ ওয়ার্কার তার সাকসেস বাড়ানোর জন্য একটা কপারটি দিয়ে দিয়েছে। তো কাজে কন্ট্রাসেপটিভ হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ওয়াইফ হাজবেন্ডের মেডিকেল সার্জিক্যাল হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন অফ দ্য ওয়াইফ। তাহলে হাজবেন্ডেরটা কে করবে? হাজবেন্ডেরটা আমরা সাধারণত পাঠাই হচ্ছে ইউরোলজিস্টদের কাছে, একটা জেনারেল এক্সামিনেশনের জন্য ইউরোলজিস্টদের কাছে পাঠানো হয়। কোন অ্যাবনর্মালিটি আছে কিনা, ইটস বেটার টু বি এ সার্জন, যে তার কোনো সমস্যা আছে কিনা, এগুলো আমার হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে দেখা হয়। তবে হাজবেন্ডের অনেক সমস্যায় ওয়াইফ বলে, তখন আমাদের উচিত মেল পার্টনারকেও জিজ্ঞেস করা। আমরা একটু লিমিটেড ইয়েতে করি, কিন্তু যখন আমি একটা ইনফার্টিলিটি ওয়ার্কআপে যাব, তখন হাজবেন্ড ওয়াইফ দুজনকেই ইয়ে করতে হবে। সালপিঙ্গোগ্রাফ এগুলো করা হয়েছে। এরপর এগুলো আমি পরে, আমি আমাদের স্লাইড আছে তো, এগুলো আর বলবো না। হিস্ট্রি শিটে সব লিখে রাখা হয়। এখানে হরমোন প্রোফাইল, ইনভেস্টিগেশন, যে কোনো সময় পেশেন্টটা আসলে আমার প্ল্যানিং কি, সবকিছু আমি এখানে লিখে রাখতে পারবো। আমার কজ কি, অলিগোস্পার্মিয়া, স্টেনোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া, টেরাটোজোস্পার্মিয়া, দিস আর দ্য ফ্রিকুয়েন্টলি ইউজ টার্ম ইন ইনফার্টিলিটি। এবং পরীক্ষায় এগুলো ডেফিনিশন দিয়ে দেওয়া হয়, অস্পিতেও দেওয়া হয়। তারপর ফিমেলের পিসিওএস আছে, এন্ডোমেট্রিওসিস আছে, আদার্স আছে কিনা, কম্বাইন্ড ফ্যাক্টর আছে কিনা, ওয়াইফের পিকস আছে আর হাজবেন্ডের অলিগোস্পার্মিয়া আছে। কাজে এখানে দুইটা ফ্যাক্টরই দায়ী। সেই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক গুলো আগে চুজ করবো, আমাদের প্ল্যানিং করতে অনেক সুবিধা হবে। এখানে আইইউআই সাইকেল কয়টা দিব, আইভিএফ সাইকেল কয়টা যাবে, সবকিছু এই শীটে প্ল্যান করা যাবে। তাহলে ফিমেল ফ্যাক্টর, মেল ফ্যাক্টর হচ্ছে 35 থেকে 40%, মানে কাছাকাছি ধরতে গেলে না, মেল ফিমেল মানে 40-40, আর বাকিটা হচ্ছে আনএক্সপ্লেইন অথবা মিক্সড এরকম। এখন ফিমেল ফ্যাক্টরের মধ্যে ওভুলেটরি ফ্যাক্টর হচ্ছে 20 to 40%। ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে টিউবাল ফ্যাক্টর। সাধারণত একটা কথা বলা হয় যে প্রাইমারি ইনফার্টিলিটি ইজ ডিউ টু ওভুলেটরি মেইনলি, কিন্তু ওভুলেটরি ডিসফাংশন ক্যান হ্যাপেন ইন সেকেন্ডারি ইনফার্টিলিটি। একটা মহিলা আগে স্লিম ছিল, একটা বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর অনেক মোটা হয়ে গেল, তার পিকস হতে পারে। পিকসটা তার একটা 25-30 বছর বয়সে গিয়ে দেখা গেল, সেখানে ওভুলেটরি ডিসফাংশন হতে পারে। আর টিউবাল ফ্যাক্টরটা সাধারণত রেসপন্সিবল ফর সেকেন্ডারি সাবফার্টিলিটি।
তার মধ্যে এগুলো তোমার প্রয়োজন নাই, এই জিনিসগুলো টিউবাল আর ওভুলেটরি দরকার, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় রিটেনে লেখার জন্য আসতে পারে, চটির মধ্যে আছে। দিস পিকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অসপি। অসপি পরীক্ষায় দিয়ে দেওয়া হয়। এই যে দেখো একটা সাইকেলের শুরুতে এটা ওভারিয়ান সাইকেল, এটা ইউট্রাইন সাইকেল আর বেজাল বডি টেম্পারেচার। এই জিনিসটার উপর বেস করে ইনফার্টিলিটির সমস্ত ইনভেস্টিগেশন লেখা হয়। That's why this picture is given in the OSPI. এখানে হচ্ছে এফএসএইচ টা ফলিকুলার ফেজের শুরুতে এফএসএইচ টা রাইজ করে তখন কিন্তু এই এফএসএইচ এর প্রভাবেই কিন্তু এই ওভারিতে ফলিকুলার ম্যাচুরেশন হয়। এখান থেকে প্রাইমারি প্রিমর্ডিয়াল ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল হয়ে ওভুলেশন হয়, কর্পাস লুটিয়াম হয়। কর্পাস লুটিয়াম সিক্রিট হওয়ার পরে আমাদের ইউট্রাইন সাইকেলটা সেভাবে গভর্ন হবে যখন ফলিকল এফএসএইচ কাজ করবে। এফএসএইচ এন্ড এলএইচ আর দা গোনাডোট্রপিকস। বেসিক কথা, এটা অনেকে জিজ্ঞেস করলে পারে না পরীক্ষার হলে, এত পাজল হয়ে যায়। ছবিটা মনে রাখবে সবসময়, এটা তোমরা ফিজিওলজিতেও পড়ে আসছো। এফএসএইচ এলএইচ আর দা গোনাডোট্রপিক। এফএসএইচ কাজ করে তোমার ইস্ট্রোজেনিক, এফএসএইচ যখন ফলিকল রাইপেনিং করে সেই ফলিকল থেকে রিলিজ হয় ইস্ট্রোজেন। স্টেরয়েড হরমোনের একটা ক্রাইটেরিয়া হচ্ছে ইস্ট্রোজেন গুলো প্রোজেস্টেরনে কনভার্ট হতে পারে, টেস্টোস্টেরনেও কনভার্ট হতে পারে, যেটা পিকসে আমরা দেখতে পাই। অনেক মেল ক্যারেক্টারিস্টিক্স পিকসে আছে। এটা হচ্ছে হাইপার ইস্ট্রোজেনিক স্টেট। এখন এটা আই এম টকিং অ্যাবাউট দ্য রেগুলার সাইকেল। রেগুলার একটা মহিলা যদি এফএসএইচ সাইকেলে তোমার ইস্ট্রোজেন প্রডিউস হবে, ইস্ট্রোজেন যখন বডিতে থাকবে তখন তার ফলিকুলার ফেজ অফ এন্ডোমেট্রিয়াম। এই সময় যদি আমি একটা হিস্টেরোস্কোপি করি, আগে যেমন বিএনসি করে বায়োপসি করা হতো, সেটা ফলিকুলার ফেজে যদি করি আমি পাবো কি প্রলিফারেটিভ ফেজ। তারপরে এখানে ওভুলেশন হলো কার প্রভাবে? এলএইচ একটা সার্জ হবে। আমরা ওভুলেশন করার জন্য আমরা এলএইচ ট্রিগার দিই। আমরা ফলিকল রাইপ করার জন্য বিভিন্ন রকমের ওষুধপত্র দেই ওভুলেটরি ডিসফাংশন কারেকশন করার জন্য। তারপর ওভাম যখন ম্যাচিউর হলো তাকে আমরা ফেটে পড়ার জন্য, রোগীরা বলে কেন এই ইনজেকশন দিচ্ছেন? আমরা হচ্ছে আপনাদের তো ডিম্বাণুটা বড় হয়েছে, এটা এখন ছিঁড়ে পড়তে হবে। এটা বাংলা ভাষায় বলে, এটা পরীক্ষায় বলা যাবে না। ফর ওভুলেশন টু অকার উই গিভ এলএইচ। এলএইচ এর সাথে আবার এইচসিজি একটা স্ট্রাকচারাল এনজাইমিক এলাইজাতে একটা মিল আছে। সেজন্য অনেক এলএইচ বিটা এসসিজির মতো কাজ করে, অনেক বিটা এসসিজি হরমোন এলএইচ এর মতো কাজ করে। তাহলে আমাকে যদি ওভামটাকে ম্যাচিউর করায় আবার ওভুলেশন করাইতে হবে। কারো কারো অ্যানোভুলেটরি সাইকেল হয়, পিসিওতে যেমন ওভাম গুলো অনেক বড় বড় হয়ে যায় কিন্তু ওভুলেশন হচ্ছে না, তখন আমরা বাইরে থেকে ট্রিগার করি এলএইচ দিয়ে। এটাকে বলা হয় ট্রিগার। এলএইচ দিয়ে দিলাম, ওভুলেশন হয়ে গেল। ওভুলেশন হওয়ার সাইন কি কি এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে। তারপর ওভুলেশন হয়ে গেলে কে ফর্ম হবে? কর্পাস লুটিয়াম। এই যে হলুদ রঙের, এগুলো আসলেই ল্যাপারোস্কোপিতে এরকম দেখা যায়, ইয়েলো কালার কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম কোন ফেজ করবে? লুটিয়াল ফেজ ইন দা ইস্ট্রোজেন ওভারিয়ান সাইকেল। সে কোন হরমোন তৈরি করবে? প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কার উপর কাজ করবে? এন্ডোমেট্রিয়াম উপর কাজ করলে কোন ইয়েটা পাবো আমরা? এটা হচ্ছে সিক্রেটারি ফেজ। একদম সোজা ফিজিওলজির এই কথাগুলো। মেনস্ট্রুয়েশন, প্রলিফারেটিভ ফেজ, সিক্রেটারি ফেজ। তাহলে ঠিক আছে, এটা মনে থাকবে। এটা হচ্ছে রিক্যাপিচুলেশন। সেই এটা একটা অসপি পরীক্ষায় দেওয়া হয়েছিল। এখানে এইটা একটু মডিফাই করে দেওয়া হয়, একই ছবি। এটা একটা অসপি পরীক্ষায় দেওয়া হয়েছিল দেখে আমি চিনেছি। এখানে হাইপোথ্যালামাস থেকে সিক্রিট হয় জিএনআরএইচ। জিএনআরএইচ স্টিমুলেট করে কাকে? পোস্টেরিয়র অ্যান্টেরিয়র পিটুইটারিকে। সেখান থেকে সিক্রিট হয় এফএসএইচ আর এলএইচ। দুটো একসাথে সিক্রিট হয় না, এফএসএইচ আগে সিক্রিট হয়, এলএইচ পরের সাইকেলে সিক্রিট হয়। আবার বডি যখন ইস্ট্রোজেন নিয়ে ভরে যায় তখন ইস্ট্রোজেন আবার নেগেটিভ ফিডব্যাকে হাইপোথ্যালামাসকে মানা করে আর এফএসএইচ দরকার নেই। ঠিক আছে? সো ওভারিয়ান সাইকেলের সাথে মিলানো হচ্ছে ইউট্রাইন সাইকেল। ইউট্রাইন সাইকেলকে আমরা এটা হচ্ছে বেসিক অফ ইনফার্টিলিটি ওয়ার্কআপ। তাহলে আমরা যদি এফএসএইচ মাপতে চাই বডিতে, আমরা কখন মাপবো? ডে 2 অথবা ডে 3 তে মাপা হয়। আর যদি প্রোজেস্টেরন মাপা হয় আর ওভুলেশন হয়েছে কিনা, আমি ওভুলেশন হবে, ওভুলেশন হলে পরে কর্পাস লুটিয়াম আসবে, কর্পাস লুটিয়াম আসলেই প্রোজেস্টেরন আসবে। তাহলে প্রোজেস্টেরন যদি আমি ফলিকুলার ফেজে মাপি কোনো লাভ নেই,
আমাকে মাপতে হবে সিক্রেটারি ফেজে। সেই জন্য প্রোজেস্টেরন মাপা হয় ডে 21-এ। ডে 21 প্রোজেস্টেরন ইজ অ্যান ইন্ডিকেটর অফ ওভুলেশন। ঠিক আছে, ইস্ট্রোজেনও আমরা মাপি, বাট মেইনলি মাপা হয় এফএসএইচ আর এলএইচ ডে 2 অথবা ডে 3-তে, আর ডে 21 প্রোজেস্টেরন মাপা হয় টু সি ওভুলেশন। এটাও একটা অস্পের প্রশ্ন ছিল, এই ফলিকেলটা কখন জিজ্ঞেস, এখানে প্রশ্ন টুইস্ট করে দেওয়া হয়, এটা আছে কিসের সাইকেল, এটা এগুলো আমি যেমন লেবেল করেছি না, এটার নাম এটা একটা ফাঁকা রেখে দিবে, পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় বেশি দেওয়া হয় এরকম। এটার নাম যে গ্রাফিয়ান ফলিকেল, এটার কি কি সেল থাকে, ওই সেলগুলো লেবেল করে এখান থেকে কোন হরমোন সিক্রেট হয়, এই এখানকার হরমোনের নাম কি, ইস্ট্রোজেন সাইকেলের বা ইউট্রাসের কোন সাইকেল হয়, এরকম করে প্রশ্ন দিয়ে দেওয়া। তো এই ছোট ছোট জিনিসগুলো অস্কিতে থাকে। দিস ইজ এ ট্রান্সভেজানাল সোনোগ্রাফিক ফিচার অফ দ্য পিকস। এই যে দেখো এখানে অনেকগুলো ফলিকল, আনরাইপ ফলিকল ইউট্রাইন কর্টেক্স, ওভারিয়ান কর্টেক্স এর মধ্যে আছে। তাহলে কর্টেক্স এর মধ্যে অনেকগুলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটাকে বলা হয়। এটা তো ওভারির ভলিউমটা অনেক বিশাল হয়ে যাবে, আর মাল্টিপল আনরাইপ স্মল ফলিকল থাকে। এটা হচ্ছে ল্যাপ্রোস্কোপিতে এরকম বড় বড় থাকে, নর্মাল ওভারি এত বড় থাকে না। ঠিক আছে, বিকজ আজকাল 85 to 90% মেয়েদের হচ্ছে ডিউ টু সেডেন্টারি লাইফস্টাইল। আমরা জানি না কেন হয়, বিকজ যারা পড়াবে তারা, আমি মনে করি এটা সম্পর্কে ধারণা থাকা উচিত। গ্রস মানে একদম ছোট কথায় 10 মিনিট বলা যায়, এরকম একটা ধারণা থাকা উচিত। আচ্ছা, আমরা যখন হিস্ট্রি নিব বলছি, এই জিনিসটাকে আমি হাইলাইট করেছি। যখন আমরা হিস্ট্রি নেই, পেশেন্টরা আসে আমাদের কাছে ইনফার্টিলিটি নিয়ে, একটা গ্রুপ আসে মেনস্ট্রুয়াল পিরিয়ড বাই সাইকেল 28, 30, 40 ডেজ, 40 দিন পর্যন্ত, 45 দিন পর্যন্ত আমরা নর্মাল বলি, 5 থেকে 7 দিন থেকে চলে যাচ্ছে, এটা নর্মাল ফর এ 20 ইয়ার্স ওল্ড লেডি, 24 ইয়ার ওল্ড লেডি, যে সময় মানুষের বিয়ে বেশি হয়। সেকেন্ড একটা প্যাটার্ন আসে যে এগুলো আনম্যারিড গার্লদের, বাচ্চাদের মধ্যে আসে, 1 মাস থেকে 3 মাস 4 মাস পর্যন্ত ডিলে হয়, কিন্তু হইলে আবার নর্মাল। এগুলো কিন্তু পিকস। এই হিস্ট্রি দেখলে তোমার পিকসের কথা মনে আসছে। আর এলএমপিটা অবশ্যই মনে রাখতে হবে যে কোনো পেশেন্টের। কোনো ড্রাগ প্রেসক্রাইব করার আগে, এটা তো জানোই ফার্মাকোলজিতে বলা হয়, কখনো এলএমপি শিওর না হয়ে কোনো ড্রাগ লিখবে না কোনো মহিলাকে। ডিসমেনোরিয়া আছে কি নাই, ডিসমেনোরিয়া একটা হচ্ছে টিনেজ ডিসমেনোরিয়া। কমন কজ অফ সেকেন্ডারি ডিসমেনোরিয়া ইজ এন্ডোমেট্রিওসিস অথবা অ্যাডিনোমায়োসিস। এখন একটা 24 বছরের ইউনিভার্সিটি গোয়িং মহিলা আসছে, তার বিয়েও হয় নাই অথবা হয়েছে, নিউলি ম্যারিড, সে বলল আমার এত ব্যথা হয় পিরিয়ডের সময়, দ্যাট ইজ এন্ডোমেট্রিওসিস। ইন্ডিকেটস এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস করা হয়, গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ল্যাপারোস্কোপি। তাহলে এন্ডোমেট্রিওসিস তাহলে মাথায় সব সময় রাখতে হবে। এবং এন্ডোমেট্রিওসিস ইজ এ ডিজিজ হুইচ ইজ রেসপন্সিবল ফর ইনফার্টিলিটি। ঠিক আছে, কিন্তু এটা আবার বিভিন্ন রকম আছে, যে সিস নিয়েও প্রেগনেন্ট হয়ে চলে আসছে, আবার মাইল্ড খালি ব্যথাই হয়। আমরা ল্যাপারোস্কোপি করে শুধু এন্ডোমেট্রিওসিস যারা পড়াবে তারা দেখাবে নিশ্চয়ই যে এন্ডোমেট্রিওসিসে কত, ল্যাপারোস্কোপিতে কত কমন। আমরা যখন ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করি, we find it very common. So endometriosis is a disease of pain. এটা একটা মহিলার জীবনকে অতিষ্ঠ করে দিতে পারে, তার সোশ্যাল পিকচারটাকে একদম অন্যরকম করে দিতে পারে, আর পরীক্ষা দিতে দিতে তার অ্যাফেয়ার ম্যারেজও ভেঙে যেতে পারে। আচ্ছা, মেনস্ট্রুয়াল পিরিয়ড এন্ড সাইকেল আরেকটা গ্রুপ অফ আছে, যাদের 1 মাস থেকে 3 মাস পরে পরে হয়, বলে 10 থেকে 12 দিন 14 দিন এমন ফ্লো হতে থাকে। এটা হচ্ছে একটা বাজে ধরনের পিকস। এগুলো হচ্ছে ইউবিও হিসাবে আগে ট্রিট করা হতো। এদের ডিসমেনোরিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে বোঝা যাচ্ছে কি পিকসও থাকতে পারে, এন্ডোমেট্রিওসিসও একসাথে থাকতে পারে। ঠিক আছে, আরেকটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে যে 15-20 দিন পরে পরে হচ্ছে, আবার 10-15 দিন থাকছে। এটা মেইনলি অ্যানোভুলেটেড, এবং অ্যানোভুলেটারি নর্মাল মানুষেরও হইতে পারে, পিকসেও হইতে পারে। মানে এরকম হলেই যে পিকস থাকবে তা না, তবে পিকসকে আমরা খুব বাদ দিতে পারি না। আর মেনস্ট্রুয়াল পিরিয়ডস আরেকটা গ্রুপ এখন আসছে, যে প্রথমে তার প্যাটার্নটা ছিল আগে যেমন ছিল এরকম প্যাটার্ন ছিল, ধরো এরকম 1 মাস থেকে 3 মাস পরে পরে হইতো, 10-12 দিন থাকতো, অথবা 1 মাস থেকে 3 মাস 4 মাস হতো, 4-5 মাস দিন থাকতো। কিন্তু ডিজিজ প্রোগ্রেস করতে করতে এমন অবস্থা দাঁড়ালো যে তার পিরিয়ডই হয় না।
বছর হয়ে যাচ্ছে বা অনলি ওষুধ খেলে তার উইথড্রয়াল ব্লিডিং হয়। এই ধরনের পেশেন্ট গুলো হতাশ হওয়ার প্রয়োজন নাই। এই পেশেন্ট গুলোকে আসলে উচিত হচ্ছে তার পিরিয়ড সাইকেলটা রেগুলার করা। কিন্তু এই ধরনের গ্রুপটাকে আমরা ভালোভাবে ইনভেস্টিগেট করি, কেননা হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম WHO যে ক্রাইটেরিয়া গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, অ্যানোভুলেটরি সাইকেলের এই হাইপোর আমরা বলি হাইপো হাইপো, তার মধ্যে আবার প্রিম্যাচুর ওভারিয়ান ফেলারও আসতে পারে। আমরা 24 বছর 29 বছরের মহিলাও পাই। আমরা যদি এফএসএইচ এলএইচ করি, ডে 2 তে দেখা যায় হাই এফএসএইচ, হাই এলএইচ হাই হতে পারে পিসিও তে, কিন্তু হাই এফএসএইচ মোর দ্যান 20, এই ধরনের পেশেন্ট গুলো আসলে প্রিম্যাচুর ওভারিয়ান ফেলার ইনফার্টিলিটি ওয়ার্কআপে এসেও পাওয়া যায়। তাদের জন্য কিন্তু ডোনার এগ দিয়ে আইভিএফ করতে বলা হয়, যেটা আমাদের দেশে করা হয় না, ইসলামে এটা হালাল নয়। তারপর পিকসও হতে পারে, এরকম পেশেন্টের প্রেগন্যান্সিও হতে পারে। তার পিকসের কারণে আসলে হাইপার ইস্ট্রোজেনিক স্টেট, অনেক মোটা হয়ে গেছে, বডি ওয়েট বেড়ে গেছে, তখন সেটাতে পিকস হতে পারে। এগুলাকে সাইকেল কন্ট্রোল করা গেলে এবং স্টিমুলেশন দিলে অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু এই ধরনের পেশেন্ট গুলা যেটা ফার্স্ট সেকেন্ড ক্যাটাগরি, প্রথম তো নর্মাল পেশেন্ট এদের তো হবেই, এদের বেশিরভাগই ক্ষেত্রে অন্য সমস্যা না থাকলে প্রেগনেন্সি হয়ে যাবে। এই জন্য আজকাল টার্মটাকে ইনফার্টিলিটি না বলে সাবফার্টিলিটি বলা হয়, কেননা বেশিরভাগ পেশেন্টেরই ট্রিটমেন্টের পরে বাচ্চা হয়, তো কাজে ধাক্কা দেয়া লাগে, সেই জন্য এটাকে বলা হয় সাবফার্টিলিটি। আর এই যে পিকসের এই গ্রুপটা, এটা ভালো, এটা ট্রিটমেন্ট দিলেই অনেক সময় রেজাল্ট এসে যায়, অনেক সময় নিজেরাও প্রেগনেন্ট হয়ে যায়। তো কাজে এইদের চিন্তা করতে হবে, এই গ্রুপটা যাদের পিকসও আছে, আবার মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি মেনোরেজিয়াও আছে। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, বুঝতে অসুবিধা আছে, বা থাকলে একটা দুটো প্রশ্ন আমি অ্যালাউ করবো। প্রশ্ন আছে? আরেকবার বলো। আরেকবার বলা যাবে না, এখানে যখন আসবা তখন পড়াবো আবার, ঠিক আছে? আর লেকচারের যদি হার্ড কপি চাও দিয়ে দেবো, অসুবিধা। আচ্ছা, এটা হচ্ছে ফলিকুলোমেট্রি। আমরা যখন একটা পেশেন্টকে ওভুলেশন ইন্ডাকশন দিলাম, এটা ডে 12 অথবা ডে 13 এটা হচ্ছে তোমার এগুলা ফলিকল গুলো, পিসিও ছিল হয়তো পেশেন্টের অনেকগুলো আনরাইপ ফলিকল, তার মধ্যে একটা খুব সুন্দর এরকম কালো, এটা হচ্ছে পানিকে কালো দেখা যায় সোনোগ্রাফিতে। ট্রান্সভেজেনাল সোনোগ্রাফি আমরা যখনই পেশেন্ট, এখনকার ফিমেল পেশেন্টদের জন্য আমরা আসলে আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন লিখলেও আবার টিবিএস করি, এবং আমাদের চেম্বারে অনেকেই এখন সোনোগ্রাফি মেশিন কিনে নিয়েছে। ইট ইজ এ টুল, এবং প্রত্যেক ডাক্তারকে সোনোগ্রাফি জানতে হবে, এন্ডোস্কোপি জানতে হবে। এটা সার্জন হও অথবা মেডিসিন স্পেশালিস্ট হও, যারা সোনোগ্রাফি ভালো বুঝে তারা ভালো ক্লিনিশিয়ান হতে পারে, কারণ এটা প্যারা ক্লিনিক্যাল টেস্ট, এটা চেম্বারে বসেই করা যায়। এখানে যেটা হয়েছে, ফলিকলটা 18 থেকে 25 মিলিমিটার রাইট করবে, একই সাথে মানে রেসিপ্রোকালি একই সাথে এখানে দেখো এন্ডোমেট্রিয়ামটা দেখা যাচ্ছে, এই এন্ডোমেট্রিয়াম রিসেপটিভিটি, শুধু ফলিকলটা রাইট হলে হবে না, এটা রাপচার হবে ফ্যালোপিয়ান টিউব দিয়ে, এটা এন্ডোমেট্রিয়ামে এসে বসবে 13 ডে 13-14 এর মধ্যে বসবে, তখন সে এই এন্ডোমেট্রিয়ামটা রিসেপটিভ হইতে হবে। এই ট্রিপল লাইন শ্যাডো 1 2 3 এটা হচ্ছে ইস্ট্রোজেনের প্রভাবে হয়, এবং দিস ইজ এ ভেরি গুড রিসেপটিভ এন্ডোমেট্রিয়াম। আজকাল আমরা যদি এখানে ডপলার দিয়ে দিই, এখানে ব্লাড ফ্লোটাও দেখা যায়, খুব সুন্দর, এটা দেখলে বোঝা যায় যে এটা রিসেপটিভ এন্ডোমেট্রিয়াম কিনা। আর এই জিনিসটা, এই যে ফলিকলটা রাপচার হবে কি হবে না, ফলিকলটা ভালো কি ভালো না, সিস্ট তো হইতে পারে, তাই না? এটা চারপাশেও আমরা যদি ডপলার দেই, খুব সুন্দর দেখা যাবে রাপচার হবে কি হবে না। ওভারিয়ান ফলিকলের পিআই বের করা হয়। আজকাল সোনোগ্রাফি করলে বলে দেওয়া যায় ওর এন্ডোক্রাইন স্ট্যাটাস কেমন, ব্লাড টেস্ট করতে হয় না। তো অনেক সোনোলজিস্ট এত ভালো আছে, ইন্ডিয়ার একজন সোনোলজিস্ট আছে, তার নাম হচ্ছে সোনাল পাঞ্চাল ফ্রম আহমেদাবাদ, উনি খুব ভালো সোনোগ্রাফি শেখান আমাদেরকেও। তো যেটা হচ্ছে যে উনি রিড করে দেন যে এই সময় তোমার এলএইচ সার্চ হচ্ছে না বা হবে, তুমি এখন এই সময় আইইউআই করো। আইইউআই সাকসেস ডিপেন্ড করে ট্রান্সভেজেনাল সোনোগ্রাফি কে কত ভালো বলতে পারে। আচ্ছা, এই তো গেল ওভুলেটরি ফ্যাক্টর। ওভুলেশনকে তাহলে কন্ট্রোল করা যায়, ট্রিটমেন্ট করা যায়, আমরা ভালো করে অ্যাসেস করতে পারি বাই টেকিং হিস্ট্রি।
হিস্ট্রি নেওয়ার সাথে সাথে মাথার মধ্যে এসে যেতে হবে যে এইটা প্রবলেম। ইউট্রাইন অ্যানাটমিক্যাল ফ্যাক্টরও ইম্পর্টেন্ট ফর প্রেগন্যান্সি, যেমন পলিপ। ছোট ছোট আমরা যখন ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করি, আমরা কিন্তু নর্মাল সোনোগ্রাফি করলে এটা বোঝা যায় না, পলিপ দেখা যায়, ছোট সাবমিউকোজাল ফাইব্রয়েড দেখা যায়, সেপ্টাম থাকতে পারে, অ্যাডিশন থাকতে পারে। কেউ হয়তো এমআর করেছে, বিয়ে হয়েছে, বারবার বাচ্চা দিচ্ছে না, 3-4 বার করে এমআর করলো, সেখানে অ্যাডিশন থাকতে পারে। সেই অ্যাডিশনটা আমরা আলট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারি। আরেকটা, সব এখনকার দিনে আমরা হিস্টেরোস্কোপি করি, জরায়ুকে পরীক্ষা করা, জরায়ুকে ক্যামেরা করে দেখার নাম হচ্ছে হিস্টেরোস্কোপি। তাহলে বেসিক ইনফার্টিলিটি ওয়ার্কআপ ফর ইউটেরাস এন্ড টিউবস হচ্ছে হিস্টেরোসালপিঙ্গোগ্রাম, এটা তোমার ছবি আমি দেখাবো। তারপরে সনো হিস্টেরোগ্রাম, মানে আলট্রাসোনোগ্রাফি, ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করে পানি দিয়ে টিউবটা পরীক্ষা করা যায়। আরেকটা কি করা যায়, ল্যাপারোস্কোপিক উইথ ডাই টেস্ট, এটাকে ল্যাপারোস্কোপিক ক্রোমোপার্টিউশন বলি। আমরা একটা ডাই ইউজ করি, সেটার নাম হচ্ছে মিথিলিন ব্লু। অ্যানাদার হচ্ছে হিস্টেরোস্কোপি। আর যে পেলভিক আল্ট্রাসাউন্ড, ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ডকে আমরা বলি পেলভিক আল্ট্রাসাউন্ড। ওকে, তাহলে হিস্টেরোসালপিঙ্গোগ্রামটা খুব মোস্ট ইউটিলাইজ করা হয়, এটা 3 থেকে 3,500 টাকার মধ্যে করা যায়। কারো যদি এন্ডোমেট্রিওসিস থাকে, আমরা এটা করি না, এটা নিজেই এমনি পেইনফুল। এটা করা হয় ডে 7 থেকে ডে 10। অল দ্য টিউবাল টেস্ট আর ডান এট ডে 7 টু ডে 10। মেনস্ট্রুয়েশনের সময় করা হয় না, মেনস্ট্রুয়েশনের ইমিডিয়েট পরে করা হয় টু অ্যাভয়েড প্রেগন্যান্সি। একটা মহিলা তোমার কাছে টেস্ট করতে আসলো প্রেগন্যান্সির জন্য, দেখা গেল সে তখনই প্রেগনেন্ট, সেই জন্য মাসিক হওয়া ছাড়া কোনো টেস্ট করি না আমরা। ইনভেসিভ টেস্ট, দিস ইজ আ ইনভেসিভ টাইপ অফ টেস্ট। 5-6 বছর হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না, তারপরে প্রাইমারি সাবফার্টিলিটিও, বিয়ে হয়েছে 6 বছর, বাচ্চার জন্য চেষ্টা করছে 6 মাস, তাদের ক্ষেত্রেও কিন্তু টিউবাল টেস্টটা করতে হবে। তো এগুলা থেরাপিউটিক বেনিফিট আসলে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল দিয়ে বলছে, 12 আরসিটিতে আছে, 12টা আরসিটি বলছে যে এটা থেরাপিউটিক বেনিফিট আছে, এভিডেন্স বেসড। দিস ইজ এ পিকচার অফ হিস্টেরোসালপিঙ্গোগ্রাম। এটা আমরা লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, খুব সুন্দর দেখা যায়। এই যে চিকন যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে টিউবটা, এখান দিয়ে ডাই পাস করেছে পেরিটোনিয়াল ক্যাভিটিতে। বাট ইউটেরাস ইজ বাইকর্নুয়েট, এরকম মাঝখান দিয়ে ভাঁজ হওয়া। ইউটেরাইন অ্যানোমালি সবচেয়ে ভালো বোঝা যায় হিস্টেরোসালপিঙ্গোগ্রাম আর এমআরআই তে, বাট এমআরআই চাইতেও বেশি ভালো বোঝা যায় এটা। এটা হচ্ছে হাইড্রোসালপিনস, এখানে 2টা টিউব দিয়ে ডাইগুলো পাস করে নেই, গোল হয়ে আছে হাইড্রোসালপিনস। এটার ফেট খুব খারাপ, এগুলো এন্ডোমেট্রিওসিসে পাওয়া যায়। আর আমরা সে সমস্ত ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক সালপিংজেক্টমি করে টেস্ট টিউব বেবি করে, আইভিএফ। যার টিউব নষ্ট হয়ে গেছে তার জন্য টেস্ট টিউব বেবি অর আইভিএফ ইজ দ্য অ্যান্সার। ওকে, এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক ক্রোমোপার্টিউশন। এই যে ব্লু কালারের দেখো ডাই পাস করেছি আমি, এটা আমার নিজের করা একটা রোগী। এখানে ডাই পাস করার পরে এখান দিয়ে ব্লু কালারের ডাই পাস হচ্ছে, একটু যেতে সময় লাগছে, এখানে একটু টিউবের সার্কুলেশন আছে। ইভেন দিস অলসো ম্যাটার্স ডিউরিং ইনফার্টিলিটি। ইনফার্টিলিটিতে আমরা যখন ল্যাপারোস্কোপি করি, দিস ইজ ইউটেরাস, এখানে কতগুলো এন্ডোমেট্রিওটিক স্পট আছে, যে লাল লাল দেখতে পাচ্ছ এখানে, এগুলো কিন্তু মাইল্ড এন্ডোমেট্রিওসিস। এই যে হামের মতো স্কিনের মধ্যে লাল লাল হলে যেমন হয়, পেরিটোনিয়াল ক্যাভিটিতে এরকম হয়, ব্লিস্টার লাইক দেখা যায়। এন্ডোমেট্রিওসিসের বর্ণনা কিন্তু এগুলো আছে। আবার বলছিলাম যে সনো হিস্টেরোগ্রাফি, এটাকে এসআইএস টেস্ট বলে, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি। এখানে সার্ভিস দিয়ে একটা চিকন ক্যাথেটার আইওআই ক্যানুলা ঢুকিয়ে দিয়ে পানি পুশ করা হয়, তখন পানি পুশ করলে এই যে পাউচ অফ ডগলাসে পানিটা দেখা যায়, ঠিক আছে। অথবা অনেক সময় টিউব, পেটের উপর টিউবটা ধরে রাখলে, প্রোবটা ধরে রাখলে দেখা যায় যে পানিটা কিভাবে জেটের মতো বেরোচ্ছে। তো আমরা এটাকে বলি ওয়াটারফল সাইন পজিটিভ, এটা ঝর্ণার মতো পড়ে দেখে এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে ওয়াটারফল সাইন পজিটিভ, ঠিক আছে। এটা একটা কম্পারিজন ডাটা, এটা আমি পোস্ট গ্রাজুয়েট ক্লাসের জন্য ব্যবহার করি, সেজন্য এরকম আসছে। এখন আরো অনেক এভিডেন্স বেস এগুলো আসছে। ফিকান্ডিটি একটা কথা বলছিলাম না, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ উইমেন টু গিভ এ সিঙ্গেল লাইভ বার্থ ইন এ সিঙ্গেল সাইকেল, ফিকান্ডিটি। এন্ডোমেট্রিওসিসে দেখা যাচ্ছে যে ফিকান্ডিটি রেট ইজ 2 to 10%, কত কম, ভার্সাস 15 to 20% হচ্ছে ফার্টাইল মহিলা।
একটা মহিলার যদি এন্ডোমেট্রিয়াসিস না থাকে তার 15 থেকে 20% চান্স থাকে একটা সিঙ্গেল সাইকেলে বাচ্চা হওয়ার। আর সেখানে এন্ডোমেট্রিয়াসিস যাদের থাকে তাদের ফিটার্নিটি রেট ইজ কম, অনেক কম। আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন এর একটা স্টাডি করেছে। তো গোল্ড স্ট্যান্ডার্ড, তাহলে কোনটা সবচেয়ে ভালো টেস্ট? রোগীরা মাঝে মাঝে তোমাকে প্রশ্ন করবে যে ম্যাডাম কোনটা সবচেয়ে ভালো, আপনি সেটাই আমাকে করে দেন। তখন কিন্তু আমরা অনেক বিপদে পড়ে যাই, কেননা গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ল্যাপারোস্কোপিক প্রোমোটিভেশন, কিন্তু দিস ইজ ভেরি কস্টলি, দিস ইজ এন ইনভেসিভ প্রসিডিউর, দিস ইজ অপারেটিভ প্রসিডিউর। বাট চোখে দেখার চেয়ে ভালো কিছু আর হইতে পারে না। আমরা এমআরআই করি, এক্সরে করি, সবই কিন্তু ইনডাইরেক্ট এভিডেন্স। এখানে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে ল্যাপারোস্কোপি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, এখনো গোল্ড স্ট্যান্ডার্ড। বাট আমরা আমাদের দেশের জন্য 3000 টাকার হিস্টেরোসালপিনোগ্রাফিটাই আমাদের কাছে ফার্স্ট চয়েস। কিন্তু দিস ইজ পেইনফুল। যারা করে তারা পেশেন্টের পেইনকে অনেক সময় ইগনোর করে, পেশেন্টরা প্রচন্ড ব্যথা পায়, তো অনেকে করতে চায় না। বাট যদি এক্সপার্ট হ্যান্ডে করা যায়, একটু প্রি মেডিকেশন দিয়ে, যেমন সাইটোমিস, মাইসোপ্রোস্টল দিয়ে সার্ভিসটাকে একটু নরম করে নিলে আমাদের হিস্টেরোসালপিনোগ্রাফ অথবা এসআইএস টেস্ট করতে সুবিধা হয়। Another important test is hysteroscopy. হিস্টেরোস্কোপি দিয়ে ইউটেরাইন ক্যাভিটি দেখা যায় এবং তার পাশে দুটো ফ্যালোপিয়ান টিউবের ওপেনিংও দেখা যায়। হিস্টেরোস্কোপির অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে ইউটিউবে। ডক্টর ভি নায়েক মহাজন, উনি খুব ভালো হিস্টেরোস্কোপি করেন, ওনার হিস্টেরোস্কোপি গুলো দেখতে পারো। তো হিস্টেরোস্কোপি করে টিউব যদি ব্লক থাকে আমরা নোভাক্স ক্যানুলা দিয়ে ক্যানুলেশন করতে পারি। যেমন করে ইউরোলজিস্টরা ইয়ে করে, গাইড ওয়্যার দিয়ে ঢুকায় না, স্ট্যান্ড ঢুকায় না, ওরকম করে ইউরোলজিস্ট আমাদেরকে হেল্প করতে করতে আমাদেরই এখন ডেভেলপ করেছে নোভাক্স ক্যানুলা। সো টেকনোলজি হ্যাজ মেড মেনি থিং পসিবল। ঠিক আছে, দিস ইজ এ পিকচার অফ এন্ডোমেট্রিয়াসিস। এই যে দেখো কি রকম অ্যাডহেশন, এই যে ওভারি বারিড হয়ে আছে পাউচ অফ ডগলাস, এইদিকে একটা চকলেট সিস্ট ছিল এই পেশেন্টের, এই যে ফুলে আছে দিস ইজ অ্যাডিনোমায়োসিস, এই যে ব্লিস্টার লাইক দিস ইজ এন্ডোমেট্রিয়াসিস। এত ভালোভাবে দেখা যায়। এখানে টিউবটা অলমোস্ট ড্যামেজ, এটা টিউবের ফ্যালোপিয়ান টিউবের ফিমেল এন্ডটা এখানে গিয়ে অ্যাডিশন হয়ে ল্যাটারাল পেলভিক ওয়ালে লেগে আছে। এই পেশেন্টের ওই পাশের ফিমেল এন্ডটাও এরকমই ছিল। তো শি হ্যাজ ভেরি মানে তার ইনফার্টিলিটি ট্রিটমেন্ট যদি আল্লাহ ভালো করেন অনেক সময় প্রেগনেন্ট হয়ে যায়, প্রেগনেন্সি হইলেও একটু পিকের চান্স থাকে বেশি। আর তোমার বেশিরভাগই আমাদের আইভিএফ এ যেতে হয়। বাট ইয়াং পেশেন্ট আইভিএফ করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট অ্যাডিনোমায়োসিস ইজ অ্যানাদার ভেরি কালপিট ডিজিজ, যেটা খুব সমস্যা করে আসলে। প্রেগনেন্সি হয়ে গেলে তো ভালো, তো অ্যাডিনোমায়োসিসে প্রেগনেন্সি করা মানে আর্টিফিশিয়াল প্রেগনেন্সি অনেক ডিফিকাল্ট ইন সাম পেশেন্টস। এবার আসো মেল পার্টনার হচ্ছে নর্মাল ভ্যালু অফ সিমেন উই মাস্ট নো। এগুলো হচ্ছে WHO ক্রাইটেরিয়াতে আমি সহজ করে দিয়েছি, এটা অনেক কঠিন ভাবেও আছে। চটির মধ্যে তোমাদের চটিতে দেখলাম যে কিচি 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 করে লেখা আছে। আসলে না পরীক্ষার হলে সবকিছু মনে রাখার দরকার নেই। তুমি যখন এমবিবিএস ডাক্তার হবা তুমি গুগল সার্চ করে দেখে নিতে পারো, কিন্তু পরীক্ষায় পাস করতে হলে মাথার মধ্যে ভালো ভালো জিনিস ঢুকাতে হবে, সোজা সোজা জিনিস। স্পাম কাউন্ট হচ্ছে 40 থেকে 250 মিলিয়ন পার ml। আর স্পাম মোর্টালিটি মোর দ্যান 60%, প্রোগ্রেসিভলি মোটাইল থাকতে হবে। আজকাল কিন্তু এগুলো আমরা খুব ভালোভাবে দেখতে পারি। স্পাম মরফোলজি মোর দ্যান 60% নর্মাল। এটা কিন্তু একটু মানে সমস্যা, এটা আমি যেখান থেকে তুলেছি আমি খুব ইয়েছিলাম। এটা ক্রাইটেরিয়া হচ্ছে WHO কার্টে মরফোলজি মানে হচ্ছে স্পামের বেশিরভাগই থাকে বিকলাঙ্গ, only 4% যদি থাকে সেটাকে আমরা নর্মাল বলি। ফ্রুক্টোজ ইন সিমেন এটা তো তোমাদের জানার দরকার নেই, বাট দিস ইজ এ ফার্টিলিটি স্ট্যান্ডার্ড ফার্টিলিটি সেন্টারের একটা রিপোর্ট। আমার পেশেন্টের ছিল এই যে দেখো স্পাম কনসেন্ট্রেশন 96 মিলিয়ন, তারপরে নর্মাল স্পাম মরফোলজি হচ্ছে 0.4%, অ্যাবনর্মাল মরফোলজি হচ্ছে 96%। আর WHO বলতেছে মোর দ্যান 4% থাকলেই বাচ্চা হবে। ঠিক আছে, তাহলে মরফোলজিটা মোর দ্যান 4%। এখানে দেখো স্পামের কি কি ডিফর্মিটি আছে এগুলোও দেখা যায়, ম্যাক্রোকেফালিক, মাইক্রোকেফালিক। স্পাম বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবনর্মাল হয়, কোটি কোটি স্পাম এগুলা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবনর্মাল। 96% অ্যাবনর্মাল স্পাম থাকার পরেও রিপোর্ট হচ্ছে নরমোজোস্পার্মিয়া।
হ্যাপি ফেস ফর দ্য মেল পার্টনার। নমেনক্লেচার এগুলা পরীক্ষায় এবারও দিয়েছে রিটেন পরীক্ষায়। অ্যাসপার্মিয়া, এটা সানারা চৌধুরী ম্যাডাম খুব জিজ্ঞেস করতো। ফেইলার অফ ইমিশন অফ সিমেন, নো ইজাকুলেশন ইজ অ্যাসপার্মিয়া। এগুলা অস্পি পরীক্ষা দেওয়া হয়। অলিগোস্পার্মিয়া, অলিগোজোস্পার্মিয়া, স্পার্ম কাউন্ট লেস দেন 20 মিলিয়ন। পলিস্পার্মিয়াও হতে পারে, অনেক বেশি ক্রাউডিং থাকে, 350 মিলিয়ন। অ্যাজিওস্পার্মিয়া হচ্ছে নো স্পার্মাটোজোয়া ইন দা সিমেন, এটা কিন্তু পাওয়া যায়। এবং ডিউ টু অ্যাজিওস্পার্মিয়া, ডিউ টু সেকেন্ডারি, ডিউ টু ব্লকেজ ইন দা any pathway of the semen. তো এটা কি অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া কিনা এটা আমরা এর জন্য ইউরোলজিস্টের কাছে পাঠাই। আর আজকাল মেইল ফ্যাক্টর গুলো সবচেয়ে ভালো করে এমব্রায়োলজিস্ট। এমব্রায়োলজিস্ট ইজ নট এ ডক্টর। এমব্রায়োলজিস্ট যে কোনো গ্রাজুয়েট করা মানুষ এমব্রায়োলজিতে পড়ে তারা ফেমাস হতে পারে। আমাদের অনেক ম্যাডাম আছে যারা ইনফার্টিলিটিতে সেন্টার খুলেছে, তাদের সার্জন, হাজবেন্ডের সার্জন, বাট দে আর এমব্রায়োলজিস্ট। বিজনেস পার্টনার। অ্যাস্টেনোজোস্পার্মিয়া হচ্ছে রিডিউস স্পার্ম মোটিলিটি, মোটিলিটি ফ্যাক্টর অবশ্যই করে। এবং অ্যাস্টেনোজোস্পার্মিয়া থাকলে আমরা কিন্তু ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশনের কথা বলি, আইইউআই। টিউব যদি ওকে থাকে, এটা আইইউআই জিনিসটা কি এটা আসবে পরে। আচ্ছা, লিউকোসাইটোস্পার্মিয়া, ইনক্রিজ হোয়াইট সেল ইন সিমেন, ইট নিডস ট্রিটমেন্ট। ইনফেকশন, ইনকেস ইনফেকশন। নেক্রোজোস্পার্মিয়া, স্পার্মাটোজোয়া আর ডেড অর মোশনলেস, এর ফেট গুলো খুব খারাপ। এদের ক্ষেত্রে আমাদেরকে টেসা মানে একদম টেস্টিস থেকে ইম্যাচুর স্পার্ম নিয়ে ওটা ইক্সি করা হয়, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন করা হয়। So male fertility is more difficult to treat if any. Male fertility যদি পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে পাওয়া যায় না, কিন্তু আমরা এখন পাচ্ছি 20 to 40% মেল ইনফার্টিলিটি হয়। টেরাটোজোস্পার্মিয়া মানে more than 70% spermatozoa with abnormal morphology। এটা আমি মানতে রাজি না, এটা ডেফিনেশন হচ্ছে, এটা চটির ডেফিনেশন। কিন্তু আমরা বলেছি কি টেরাটোজোস্পার্মিয়া মরফোলজি হচ্ছে more than 96% নরমাল। কাজে পার্সেন্টেজ এখানে বলারই দরকার নেই। স্পার্মাটোজোয়া উইথ অ্যাবনরমাল মরফোলজি ইজ কল্ড টেরাটোজোস্পার্মিয়া। আর এইটা হচ্ছে একদম পেঁচানো। অলিগো মানে কম, অ্যাস্থেনোজো মানে নড়াচড়া করে না, টেরাটোজোস্পার্মিয়া মানে হচ্ছে মরফোলজি অ্যাবনরমাল। ডিস্টারবেন্স ইজ অল দ্য থ্রি ভ্যারিয়েবলস। সো অলিগোঅ্যাস্থেনোটেরাটোজোস্পার্মিয়া ট্রিটমেন্ট হচ্ছে আইইউআই অথবা ইক্সি অথবা আইভিএফ। এগুলো আছে, এগুলো রিপিট হয়েছে। এটা হচ্ছে একটা আইইউআই ইনসেমিনেশন নোট, এটা আমরা পেশেন্টদের ক্ষেত্রে করি। আইইউআই ইজ নাথিং, যে এই যে কতগুলো অ্যাবনরমাল স্পার্ম মরফোলজি বললাম, অ্যাবনরমালিটি, এদের ট্রিটমেন্ট হিসাবে এখন ফিমেল পার্টনারের একটা জিনিস বলে রাখি, ফিমেল পার্টনারের ইনফার্টিলিটিটা যদি রিলেটিভলি কম থাকে, যে কোনো পার্টনারের ইনফার্টিলিটি ফ্যাক্টর গুলো যদি কম থাকে, একজন যদি খুব স্ট্রং হয়, দেন ফার্টিলিটি ক্যান হ্যাপেন, বাচ্চা হতে পারে। তো ইনসেমিনেশন হচ্ছে ইজ নট এ প্রসিডিউর অফ এআরটি, আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিকের পার্ট কিন্তু আইইউআই না, ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন। সেখানে আমরা কি করব, আমরা এটাকে বলি সুপার ওভুলেশন প্লাস ইনসেমিনেশন। আমরা ফিমেল পার্টনারকে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিই, দিয়ে আমরা ফলিকুলোমেট্রি করে 12-13 দিনের দিন যখন ওভামটা রাইপ করবে, ওভুলেশন হবে, আমরা তখন 12 ডেতে ফলিকুলোমেট্রি করলাম, আমি ডে 13-এ ওকে এলএইচ দিব, ট্রিগার দিব যে তুমি ওভুলেশন করো। ওভুলেশন করানোর 36 আওয়ার্স পরে তোমার ইনসেমিনেশন করা হয়। তাদেরকে ল্যাবে আসতে বলা হয়, হাজবেন্ড এবং ওয়াইফকে, এবং হাজবেন্ডের কাছে সিমেন্টটা কালেক্ট করে, অনেক টেকনিক আছে, সুইম আপ টেকনিক, গ্রেডিয়েন্ট টেকনিক, এসব টেকনিকে সিমেন্টটাকে প্রিপেয়ার করা হয়, করে একটা চিকন টিউবে তুলে ইউট্রাসের মধ্যে আমরা স্লোলি এটাকে ইনফিউজ করি, সেটাই হচ্ছে আইইউআই। এবং এটার কস্ট পার সাইকেলে 10,000 করে পড়ে। আবার ডাবল ইনসেমিনেশন করা যায়, এক সাইকেলে 2 বার করা যায়, আর ন্যাচারালটা তো থাকবেই। তো সেখানেও কিন্তু সিমেনের এখানে টোটাল কাউন্ট কত, প্রি ওয়াশ করার আগে আমাদের ওই যে বললাম না, আগে সিমেন্ট কালেক্ট করে তাকে গ্রেডিয়েন্ট মেথড, সেন্ট্রিফিউজ মেশিন দেখেছো না আরবিসি
কাউন্টিং চেম্বারে ওই রকম একটা ডিভাইস দিয়ে এটাকে আমরা প্রিপেয়ার করে এখানে কোনো কেমিক্যালস মেশানো হয় না, বাট এটা করে এটাকে দিয়ে দেওয়া হয়। দেওয়ার পরে তাকে লুটিয়াল ফেজ সাপোর্ট দেওয়া হয়। লুটিয়াল ফেজ সাপোর্ট দেওয়া হয় ডে 16 থেকে ডে 25। আর ওভুলেশন ইন্ডাকশন ড্রাগের নাম বলো তো দুই একটা। ল্যাট্রোজেল, ক্লোমিফেন সাইট্রেট, আর একটা হচ্ছে গোনাডোট্রপিনস। এফএসএইচ এলএইচ দিয়েও কিন্তু আমরা ফলিকেলকে ওভুলেশন করাতে পারি, ঠিক আছে? সো দিস থ্রি আর দ্য ওভুলেশন ইনডিউসিং ড্রাগ। এগুলোর মেকানিজম টুকটাক জিজ্ঞেস করা হয়, বেশি জিজ্ঞেস করা। সো অ্যাসিস্টেড, এটা পরীক্ষায় আসে, হোয়াট আর দ্য অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি? আইভিএফ, যেটাকে টেস্ট টিউব বেবি বলে মানুষেরা, মানে পেট্রি ডিশে তোমার ফার্টিলাইজেশনটা হবে, স্পার্ম আর ওভামকে রেখে দেওয়া হবে, তার আগে এমব্রায়ো কালেকশন আছে, এটা খুব ঝামেলার প্রসিডিউর। বেশি করে এমব্রায়ো ফলিকেল এফএসএইচ দিয়ে তোমার ওভুলেশন করানো হয়, তারপর সেই ওভামটা কালেক্ট করা হয়, কালেক্ট করে ফ্রিজিং করা হয়, রেখে দেওয়া হয়, তারপরে সাইকেলে গিয়ে তাকে এমব্রায়ো ট্রান্সফার করা হয়। ওই একটা নিয়ে স্পার্মকে নিয়ে আগে ফার্টিলাইজেশন হবে, মাইক্রোস্কোপ দিয়ে দেখবে ফার্টিলাইজেশন হয়েছে কিনা। সেই এমব্রায়ো গুলো এত মাইক্রোস্কোপিক, সেটা আবার ওই মাইক্রোস্কোপিক ফোর্সেপস দিয়ে নিয়ে ইউট্রাসের মধ্যে প্লেস করা হয়। ওরকম আলাদা ক্যানুলা থাকে এবং এটা খুব কমপ্লিকেটেড একটা প্রসিডিউর এমব্রায়ো ট্রান্সফার। যে আইভিএফ স্পেশালিস্ট যত সাকসেসফুলি এমব্রায়ো ট্রান্সফার করতে পারে তার সাকসেস তত ভালো হয়। ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন আমি এখানে এনেছি কেন তোমাদের বইতে আছে, বাট দিস ইজ নট এ আইআরটি টেকনিক। গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান টিউব ট্রান্সফার, গ্যামেটকে তৈরি করে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে দেওয়া হয়। ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, সিভিয়ার স্পার্ম ডিসমরফোলজি অথবা স্পার্ম ডিসফাংশন হলে, সিমেনে যদি বেশি অ্যাবনর্মালিটি থাকে তাদের ইক্সি করতে হবে। আইভিএফ করতে যদি 2.5-3 লাখ টাকা খরচ হয়, ইক্সি করতে লাগবে 6 লাখ টাকা। এবং যারাই যে আইভিএফ সেন্টারে ইয়ে করে তাদের ওভাম এবং এমব্রায়ো, স্পার্ম রাখা হয় না, ওভাম আর এমব্রায়ো গুলো তাদের ফ্রিজে রাখা হয়। এটাকে বলে ভিট্রিফিকেশন টেকনিক। এটা জাপানিরা এতে এইসব ব্যাপারে খুবই উন্নত। এটা রেখে দেওয়া হয় 3 বছর পরে গিয়েও সে যাতে আবার আইভিএফ করতে পারে, বাট এটার জন্য চার্জ দিতে হবে তাকে। এটা হচ্ছে টিউবাল এমব্রায়ো ট্রান্সফার। সো দিস, থ্যাংক ইউ। এগুলো হচ্ছে পরীক্ষা রিলেটেড ইনফার্টিলিটি। আর কোনো প্রশ্ন থাকলে বলো। আমি অবশ্য এমসিকিউ গুলো তুলি নাই, ভাবলাম এমসিকিউ গুলো তোমরা পড়তে জানো অথবা হয় কিনা। আমার নিয়ম হচ্ছে কিছু একটা দুটো প্রশ্ন আমি আলোচনা করি সবসময়, এটা কেস সিনারিও। তারপর চিন্তা করলাম যে ক্লাসেই তো আসো না, আর কি প্রশ্ন আলোচনা করবো। ম্যাম একটা কোশ্চেন জানার ছিল। হ্যাঁ বলো।